অ্যামাজন জঙ্গলে লুকিয়ে আছে এক অলৌকিক গাছ, যার ফুল খেলে সেরে যায় যে কোনো মরণব্যাধি রোগ সহ সকল ধরনের অভিশাপ। যুগ যুগ ধরে হাজারো মানুষ সেই গাছের ফুল আনতে গিয়ে তাদের প্রাণ বিলিয়ে দেয়, কিন্তু তারপরেও মানুষ স্বভাবতই অমরত্বের লোভ ছাড়তে পারে না। ঠিক এভাবেই কিছু বিজ্ঞানীরা সেই ফুল পাওয়ার জন্য অ্যামাজনের গভীরে এমন এক অভিযানে নেমে পড়ে যা দেখলে তোমরাও রোমাঞ্চিত হবে। আজকের এই মুভিটা এতটাই ইন্টারেস্টিং যে তুমি চাইলেও শেষটা না দেখে বের হতে পারবে না। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া আমার বেশ পছন্দের একটি মুভি জঙ্গল ক্রুজের কথা। তাহলে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই প্রায় 500 বছর আগে একদল স্প্যানিশ অভিযাত্রী অ্যামাজনের গহীনে সন্ধান করছে সেই বিশেষ গাছের। এই দলের প্রধান হলো জন অ্যাগিরে। আসলে অ্যাগিরে মৃত্যুশয্যায় থাকা তার একমাত্র কন্যার জীবন বাঁচাতেই এই গাছের সন্ধানে এসেছে, কিন্তু যত দিন যাচ্ছে তাদের উপর নেমে আসছে নানান বিপদ। একে একে মারা যাচ্ছে অ্যাগিরের সব সঙ্গী। বিশেষ গাছটিকে রক্ষা করতে যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছে অ্যামাজন। প্রকৃতির এই নির্মম এবং ভয়ঙ্কর রূপ দেখে বাঁচার আশা যখন তারা প্রায় ছেড়েই দিয়েছিল, তখনই পোকামিজুনা নামের স্থানীয় এক আদিবাসী দল তাদের খুঁজে পায়। তাদের এই মুমূর্ষ দুরবস্থা দেখে আদিবাসীদের মায়া হয়, তাই তারা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় নিজেদের গ্রামে। সেখানে আদিবাসীদের সর্দার তাদের একটি ফুলের রস খাইয়ে সুস্থ করে তোলে। আর হ্যাঁ, এটাই হলো সেই বিশেষ গাছ, টিয়ার্স অফ দ্য মুনের ফুলের রস। এভাবেই কিছুদিন কেটে যায়। সুস্থ হয়েই অ্যাগিরে বুঝতে পারে যে একমাত্র এই আদিবাসীরাই জানে সেই বিশেষ গাছটির সন্ধান। তাছাড়াও সে দেখে আদিবাসী সর্দারের গলায় ঝুলানো আছে পবিত্র চাবি অ্যারোহেড, যার দ্বারা সেই গাছের কাছে যাওয়া সম্ভব। ব্যাপারটি বুঝতে পেরেই অ্যাগিরে এইবার সর্দারকে চাপ দিতে থাকে তাদেরকে এই বিশেষ গাছের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে স্বাভাবিকভাবেই সর্দার এতে রাজি হয় না, কারণ তারাই ছিল এই বিশেষ গাছের রক্ষাকর্তা। তাই একসময় ধৈর্যহারা হয়ে অ্যাগিরে আর তার সঙ্গীরা হামলা করে বসে সেই নিরীহ আদিবাসীদের উপর এবং নির্মমভাবে খুন করে ফেলে সর্দারকে। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সর্দার তাদের অভিশাপ দিয়ে যায়, যেন তাদের মধ্যে কেউই আর কখনো এই জঙ্গল থেকে ফিরে না যেতে পারে এবং এই অ্যামাজন নদীর ত্রিসীমানা থেকে দূরে গেলেই যেন তারা পাথরে পরিণত হয় চিরতরে। এদিকে সর্দারের মৃত্যুর পর তার মেয়ে সেই পবিত্র চাবি অ্যারোহেড নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন স্প্যানিশরাও তার পিছু ধাওয়া করে, কিন্তু তখনই আশ্চর্যজনকভাবে জঙ্গলের লতাপাতা এসে তাদেরকে আঁকড়ে ধরে। এভাবেই চিরতরে তারা হারিয়ে যায় অ্যামাজনের গহীনে। এরপর আমাদের প্রায় 400 বছর পর লন্ডনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা মুভির মূল চরিত্র ডক্টর লিলি হাউটন এবং তার ভাই ম্যাকগ্রেগরকে দেখতে পাই। এখানে লিলি একসময় তার বাবার কাছ থেকে এই বিশেষ গাছটির কথা জানতে পেরেছিল। এরপর থেকেই সে মনে প্রাণে বিশ্বাস করত যে এই গাছটির অস্তিত্ব আসলেই আছে। এদিকে প্রায় 2 বছর ধরে চলছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রতিদিন হাজার হাজার সৈনিক মারা যাচ্ছে যুদ্ধের ময়দানে। তাই লিলি ভাবতে থাকে যদি কোনোভাবে এই বিশেষ গাছের সন্ধান পাওয়া যায় তাহলে বাঁচানো যাবে লক্ষ লক্ষ প্রাণ। তাই সে আর তার ভাই মিলে প্ল্যান করে অ্যামাজনে অভিযান করার। কিন্তু বললেই তো আর এত ভয়ঙ্কর আর দুর্গম অভিযান করা যায় না। প্রথমেই তাদের প্রয়োজন সেই চাবি অ্যারোহেড, যেটা RATAS নামের তৎকালীন এক রয়্যাল সায়েন্স সোসাইটির কাছে সংরক্ষিত রয়েছে। তাই লিলি আর ম্যাকগ্রেগর সেই সংগঠনটির সদস্য হবার চেষ্টা করে, কিন্তু লিলি একজন নারী হওয়ায় তারা তার আবেদন খুবই বাজেভাবে প্রত্যাখ্যান করে দেয়। তবে ম্যাকগ্রেগরকে তারা সেখানে আমন্ত্রণ জানায়। এভাবেই একদিন ম্যাকগ্রেগর এক অনুষ্ঠানে তাদের সবার সামনে একটি স্পিচ দেয়, যেখানে সে সেই বিশেষ গাছ টিয়ার্স অফ দ্য মুনের গুরুত্ব এবং তারা সেটি খোঁজার জন্য অ্যামাজনে যাওয়ার পরিকল্পনার কথা জানায়। সে তাদের এই অভিযানটি সফল করার জন্য সোসাইটির কাছে অনুরোধ করে তাদের সেই অ্যারোহেডটি দেওয়ার জন্য, কিন্তু তারা তাতে রাজি হয় না। সেখানকার প্রত্যেকে বলে ওঠে এসব কুসংস্কার তারা বিশ্বাস করে না। তবে আমরা দেখতে পাই ভেতরে ভেতরে খবরটা ছিল একটু অন্যরকম। আসলে RATAS এর মালিক জেমস হব গোপনে গোপনে জার্মানদের হয়ে কাজ করছে এবং একজন গোপন এজেন্ট হিসেবে তাদের যুদ্ধে সাহায্য করছে। জার্মান সরকারও যুদ্ধে জেতার জন্য এই টিয়ার্স অফ দ্য মুনের খোঁজে তাদের একটি দল অ্যামাজনে পাঠাচ্ছে।
যার প্রধান নেতৃত্বে আছে জার্মান প্রিন্স জোয়াকিম। সোসাইটির প্রধান জেমস হব ইতিমধ্যেই সেই অ্যারোহেড প্রিন্সের কাছে বিক্রি করে দিয়েছে। এভাবে ম্যাকগ্রেগর যখন একদিকে স্পিচ দিচ্ছিল, অন্যদিকে প্রিন্স তখন অপেক্ষা করছিল অ্যারোহেডটি নেওয়ার জন্য। তবে লিলি ছিল বেশ একরোখা। তার প্ল্যান ছিল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তার বাঁকাতেই হবে, অর্থাৎ সেই সোসাইটি যদি অ্যারোহেড স্বেচ্ছায় না দেয় তাহলে সে নিজেই সেটিকে চুরি করবে। যেমন ভাবা তেমনি কাজ। যখন তারা ম্যাকগ্রেগরকে রিজেক্ট করেছিল তখনই লিলি তার কাজে নেমে পড়ে। সে ছিল তালা খুলতে বেশ এক্সপার্ট। এভাবেই সে কৌশলে সবার চোখকে ফাঁকি দিয়ে অ্যারোহেডটি চুরি করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পালানোর সময় সে প্রিন্স জোয়াকিমের চোখে পড়ে যায়। সাথে সাথেই প্রিন্স প্রহরীদেরকে তাকে আটক করার নির্দেশ দেয়। তবে লিলি ছিল খুবই চালাক। সে প্রহরীদের পরাস্ত করে জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসে এবং তার ভাইয়ের সহায়তায় একটি বাসে করে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে অ্যারোহেড হারিয়ে প্রিন্স প্রচণ্ড রেগে যায়। সে এটি উদ্ধারের জন্য ডক্টর লিলির পিছনে তার কিছু লোক লাগিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা ফ্র্যাঙ্ক ওলফ চরিত্রে দেখতে পাই ডোয়েন জনসনকে। এখানে ফ্র্যাঙ্ক ছিল একজন বোট চালক। তার কাজ হলো এখানে আসা পর্যটকদের অ্যামাজন নদীর আশেপাশে ঘুরিয়ে দেখানো। তার বোটের নাম ছিল লাকিলা। দেখেই বুঝতে পারছো এটা অনেক পুরাতন একটি বোট। এখানে ফ্র্যাঙ্ক ছিল খুবই চালাক চতুর একজন লোক। সে পর্যটকদের ভ্রমণ রোমাঞ্চকর করে তোলার জন্য নিজে থেকেই কিছু নকল বিপদ সাজিয়ে রাখত। যেমন তার কিছু আদিবাসী বন্ধুদের সে নদীর পাড়ে জঙ্গলে মানুষ খেকো জঙ্গলি হিসেবে বসিয়ে রাখে। স্বাভাবিকভাবেই এসব দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়লে সে দ্রুত সেখান থেকে তাদের সেফলি নিয়ে যাওয়ার নাম করে বেশি টাকা হাতিয়ে নিত। এখানে পর্যটকরা বুঝতেই পারত না যে এই সকল কিছুই ছিল ফ্র্যাঙ্কের নিজের সাজানো। এভাবেই ফ্র্যাঙ্ক তার ট্যুর শেষ করে ঘাটে ফিরলে সেখানে মিস্টার নীলো নামের একজন পর্যটক ব্যবসায়ী তার বোটের ইঞ্জিন খুলে নেয়। কারণ এই ইঞ্জিন কেনার জন্য ফ্র্যাঙ্ক একসময় নীলোর কাছ থেকে ধার নিয়েছিল, যা সে এখনো পরিশোধ করেনি। ফ্র্যাঙ্ক নীলোকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কে শোনে কার কথা। সে সেই ইঞ্জিনটি লক করে তার চাবি নিজের অফিসে রেখে দেয়। এদিকে ডক্টর লিলি আর তার ভাই অভিযানের সুবাদে এখানে এসে পৌঁছায়। তারা মিস্টার নীলোকে খুঁজছিল ট্যুর গাইডের জন্য। অন্যদিকে ফ্র্যাঙ্ক চুরি করে নীলোর অফিসে ঢোকে তার বোটের ইঞ্জিনের চাবি উদ্ধার করতে। তবে তখনই সেখানে উপস্থিত হয় লিলি। এখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই ফ্র্যাঙ্ক নিজেকে নীলো হিসেবে পরিচয় দেয়। লিলি তখন তাকে নীলো মনে করে পুরাতন একটি ম্যাপ দেখায়, যেখানে টিয়ার্স অফ দ্য মুন গাছটির নির্দেশনা দেয়া আছে। সেটা দেখেই ফ্র্যাঙ্ক তাকে সাবধান করে বলতে থাকে এমন কোনোই গাছ নেই, এগুলো সবই মিথ্যা কুসংস্কার। তাছাড়া এই জায়গাটি খুবই বিপজ্জনক। তার চেয়ে সে তাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু লিলি ছিল বেশ নাছোড়বান্ধা। সে ফ্র্যাঙ্ককে বড় অঙ্কের টাকা অফার করলে অবশেষে সে রাজি হয়ে যায়। অতঃপর তারা রেস্টুরেন্টে বসে যখন বিস্তারিত আলাপ আলোচনা করছিল তখন আমরা দেখতে পাই দূর থেকে কেউ লিলিকে অনুসরণ করছে। এদিকে তার ভাই ম্যাক ইতিমধ্যেই আসল নীলোকে নিয়ে রেস্টুরেন্টে হাজির হয়। আর এতেই লিলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক তাকে ধোঁকা দিয়েছে। সে তখনই তার সাথে ডিল ক্যান্সেল করে নীলোর সাথে কথা বলতে শুরু করে। তবে তখন ফ্র্যাঙ্ক লক্ষ্য করে লিলির গলায় ঝুলানো আছে সেই হারিয়ে যাওয়া পবিত্র অ্যারোহেড, যার মাধ্যমে সেই বিশেষ গাছটির কাছে পৌঁছানো সম্ভব। সে তাড়াতাড়ি ডক্টর লিলিকে 50% ছাড় দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এতেও সে রাজি না হয়ে নীলোর সাথেই ডিল করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই আচমকা সেখানে একটি জাগুয়ার এসে হামলা চালায়। তখন সেখানে থাকা সকলে ভয় পেলেও ফ্র্যাঙ্ক জাগুয়ারটির সাথে ফাইট করে বাকিদের রক্ষা করে। এই কাণ্ডে ফ্র্যাঙ্ক সেখানে এক প্রকার হিরো বনে যায়। তার এমন সাহস দেখে ডক্টর লিলি আবারও ফ্র্যাঙ্ককে বিশ্বাস করে এবং তাকেই অবশেষে গাইড হিসেবে নিতে রাজি হয়। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই জাগুয়ারটি আসলে ফ্র্যাঙ্কের পোষা প্রাণী প্রক্সিমা। বুঝতেই পারছো, এটাও ছিল ফ্র্যাঙ্কের সাজানো নাটক। এদিকে নীলো বুঝতে পারে ফ্র্যাঙ্ক তার কাছ থেকে ইঞ্জিনটি চুরি করে নিয়েছে। সে তৎক্ষণাৎ লোক পাঠায় ফ্র্যাঙ্কের বোটটি আটকানোর জন্য। ঠিক সেই মুহূর্তেই জার্মান প্রিন্স জোয়াকিমের ভাড়াটে লোকেরা যারা এতক্ষণ লিলিকে ফলো করছিল তারাও বন্দরে এসে উপস্থিত হয় এবং কৌশলে একসময় তারা লিলিকে একটি পাখির খাঁচায় বন্দি করে অপহরণের চেষ্টা করে।
তবে তালা খুলতে এক্সপার্ট লিলি তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সেখান থেকে কোনো মতে বের হয়ে যেতে সক্ষম হয়। এদিকে ফ্র্যাঙ্ক দেখতে পায় কিছু লোক লিলিকে পিছু ধাওয়া করছে, তাই সে এবার বোটটিকে ম্যাকের কাছে দিয়ে লিলিকে উদ্ধার করতে চলে আসে। অতঃপর বোটে ওঠার জন্য ফ্র্যাঙ্ক নদীতে ঝাঁপ দেয় এবং লিলিকেও ঝাঁপ দিতে বলে, কিন্তু এখানে লিলি ঝাঁপ দিতে অপারগতা জানায়, কারণ সে সাঁতার জানতো না। তবে সে তখন একটি দড়ির সাহায্যে কোনো মতে ঝুলে বোটে লাফিয়ে পড়ে, আর অবশেষে তারা দুজনেই বোটে উঠতে সক্ষম হয়। অন্যদিকে নিজের লোকেদের এমন হাল দেখে জার্মান প্রিন্স প্রচণ্ড রেগে যায়। এখানে আমরা দেখতে পাই প্রিন্স ইতোমধ্যেই তার সাবমেরিন নিয়ে সেখানে পৌঁছে গেছে। সে এবার নিজেই তার সাবমেরিন থেকে ফ্র্যাঙ্কদের বোটের দিকে মিসাইল ছুড়ে বসে, কিন্তু ফ্র্যাঙ্কও তো কম যায় না। তাই সে তার অসামান্য দক্ষতা দিয়ে এ যাত্রায়ও নিজেদের বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, সে এমনভাবে তাদের ধোঁকা দেয় যাতে করে ওই সাবমেরিনটি নীলর অফিসে আঘাত করে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, অর্থাৎ এক ঢিলে দুই পাখি। এভাবেই সকল বিপদ সামলে তারা সবাই সেই বিশেষ গাছের উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে, তাই এক স্থানে তারা নোঙর ফেলে ওই রাতটা সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। এখানে ফ্র্যাঙ্ক তাদের জন্য পিরানহা মাছ ধরে রান্না করে, যেটা খেতে লিলির বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু এই অবস্থায় তার না খেয়েও কোনো উপায় ছিল না। যাই হোক, সেই রাতে লিলি বোটে বসে আপন মনে ছবি আঁকছিল, আর ফ্র্যাঙ্কও তার পাশে বসে গিটারে সুর তুলছিল। ঠিক এমন সময় ফ্র্যাঙ্ক তাকে বলে ওঠে, আসলে তুমি এখানে যেটা খুঁজতে এসেছো সেটা একটা গুজব। এর আগেও বহু লোক সেটা খুঁজতে এসে মারা পড়েছে, কিন্তু লিলি জানায় তার মনে দৃঢ় বিশ্বাস যে ওই গাছটি অবশ্যই আছে, আর তা পাওয়া গেলে সেটা দিয়ে বিজ্ঞান ও মানব জীবনের অনেক উপকারে আসবে। এতেই ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে লিলি এখানে কোনো লোভ লালসা নিয়ে আসেনি। এরপর দেখা যায় যখন ম্যাক নিচে ঘুমাতে যাবে ঠিক সে সময় প্রক্সিমা তার সামনে এসে উপস্থিত হয়। ম্যাক তো ভয়ের চোটে প্রাণপণে চিৎকার করতে করতে উপরের দিকে উঠে আসে। এমন কাণ্ড দেখে লিলিও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে এখানেই ফ্র্যাঙ্ক তাদের জানায়, চিন্তা করো না, প্রক্সিমা আমার পোষা জাগুয়ার। এই কথা শুনে তারা দুজনেই প্রচণ্ড শকড হয়ে যায়, আর বুঝতে পারে যে রেস্টুরেন্টের সেই আক্রমণের ব্যাপারটা পুরোটাই ছিল সাজানো। স্বাভাবিকভাবেই তারা এবার ফ্র্যাঙ্কের উপর প্রচণ্ড রেগে যায়। লিলি তখন তাকে কিছু না বলেই সেখান থেকে উঠে ঘুমাতে চলে যায়। এদিকে লিলির বিশ্বাস ভঙ্গ করায় ফ্র্যাঙ্ক নিজের উপরেই বেশ অনুতপ্ত হয়। অন্যদিকে দেখা যায় জার্মান প্রিন্স তাদের ধরার জন্য এক নতুন ফাঁদ পাততে চলেছে। সেই অনুসারে প্রিন্স এমন একটি গুহা খুঁজে বের করে যেখানে জন অ্যাগিরে আর তার সঙ্গীরা এখনো পাথর হয়ে আছে। এরপর সে ওই গুহায় গিয়ে অ্যাগিরের মুখে কয়েক ফোঁটা নদীর পানি দেয়। সাথে সাথেই সেই পাথরটি যেন কিছুটা জীবন্ত হয়ে উঠেছে। দেখা যায় তার মুখ থেকে দুটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বেরিয়ে এসেছে। এটা দেখে প্রিন্স তাকে বলে, যদি তোমরা আমাকে সেই অ্যারোহেড এনে দাও তাহলে আমি ওই বিশেষ গাছের সাহায্যে তোমাদের সব অভিশাপ কাটিয়ে দেব। তার মুখে এই কথা শুনে অ্যাগিরে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর প্রিন্স গুহার দেয়ালে ডাইনামাইট ফাটিয়ে নদীর পানি সেখানে আনার ব্যবস্থা করে দেয়। পানির সংস্পর্শে আসতেই অ্যাগিরে এবং তার সঙ্গীরা আবারও জীবন ফিরে পায়। কিন্তু এখানে জীবন পেলেও এখনও কিন্তু তাদের অভিশাপ কাটেনি, কারণ এই অভিশাপ কাটাতে একমাত্র তাদের প্রয়োজন সেই বিশেষ গাছটির। অন্যদিকে দেখা যায় ফ্র্যাঙ্ক হঠাৎ খেয়াল করে যে তাদের বোটের গতি কেমন যেন বেড়ে যাচ্ছে। এরপর সে দেখতে পায় তাদের বোটের সামনে বিশাল বিশাল পাথর দেখা যাচ্ছে। একটু পর দেখা যায় এই নদী ইতিমধ্যেই শেষ হয়ে এক জলপ্রপাতের শেষ সীমানায় এসে পৌঁছেছে। এই দৃশ্য দেখেই ফ্র্যাঙ্ক তার সব শক্তি দিয়ে বোটটিকে ঘোরানোর অনেক চেষ্টা করতে থাকে। অবশেষে সবার প্রচেষ্টায় বোটটি একদম শেষ মুহূর্তে ঘুরিয়ে নিতে তারা সক্ষম হয়। এভাবেই আবারও যখন সূর্য একটু হেলে পড়ে তখন ফ্র্যাঙ্ক ও ম্যাক নোঙর ফেলে বনের দিকে যায় রাতের খাবার আর জ্বালানি জোগাড় করতে। এদিকে লিলি যেহেতু আর ফ্র্যাঙ্ককে বিশ্বাস করতে পারছে না, তাই সে সিদ্ধান্ত নেয় ফ্র্যাঙ্কের ঘরে সে নিজেই তল্লাশি চালাবে, কারণ তার জানতে হবে ফ্র্যাঙ্ক আর কি নিজের রুমে লুকিয়ে রেখেছে। অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ক আর ম্যাককে দেখতে পাই, যারা জ্বালানি জোগাড় করার পর বসে বসে লিলিকে নিয়েই গল্প করছিল। সেখানে ম্যাক জানায় সে তার বোনকে কত বেশি ভালোবাসে।
এদিকে লিলি যখন রুমে ঢোকে তখন লিলি অবাক হয়ে দেখতে পায় যে ফ্র্যাঙ্কের কাছেও হুবহু তার মতোই আরেকটি ম্যাপ আছে। এছাড়াও এক ডায়েরিতে লেখা আছে এই গাছটির সম্পর্কে বিভিন্ন তথ্য। ইতিমধ্যে ফ্র্যাঙ্কও সেখানে চলে এলে লিলি এবার তাকে সত্য বলার জন্য জোর করতে থাকে। তাই আর কোনো উপায় না পেয়ে ফ্র্যাঙ্ক তার কাছে সব সত্যি বলতে থাকে। সে জানায় সেও একসময় এই গাছ হন্য হয়ে খুঁজেছিল, কিন্তু কখনো খুঁজে পায়নি, তাই ইতিমধ্যেই সে হাল ছেড়ে দিয়েছে। এসব শুনে লিলি জানায় তখন তো তোমার কাছে এই অ্যারোহেড ছিল না, তাই হয়তো তুমি খুঁজে পাওনি, কিন্তু এবার যেহেতু অ্যারোহেড আছে তাই আমরা অবশ্যই সেটা খুঁজে পাবো। তাই চলো আমরা সকলে একসাথে হয়ে কাজ করি। এসব কথার মাঝে হুট করে সেখানে একদল আদিবাসী তাদের উপর হামলা করে বসে এবং তাদের বন্দি করে নিয়ে যায়। এরপর সেখানকার সর্দার লিলিকে বলে অ্যারোহেডটি না দিলে তারা তিনজনকেই মেরে ফেলবে, কিন্তু লিলি তো আর সেটা কোনো মতেই হতে দেবে না, কারণ বহু চেষ্টার পর সে এটিকে চুরি করে আনতে সক্ষম হয়েছে। তাই তো কথার ফাঁকে ফাঁকে সে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং ওই আদিবাসীদের কাছ থেকে একটি বর্শা কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করতে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো বাকি আদিবাসীরা তাদেরকে আক্রমণ তো করেই না, উল্টো এখানে তার এত সাহস দেখে তারা মুখোশ খুলে হাসতে শুরু করে। এই অবস্থা দেখে লিলি বুঝতে পারে যে এই পুরো ব্যাপারটাও ছিল ফ্র্যাঙ্কেরই সাজানো নাটক, যাতে সে অ্যারোহেডটি তাদের কাছ থেকে হাতিয়ে নিতে পারে। যার ফলে এবার লিলির ধৈর্যের বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে যায় আর সে ফ্র্যাঙ্ককে সজোরে একটি ঘুষি মেরে বসে। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে লিলি গ্রামের সর্দার স্যামের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে নিজের কাছে থাকা অ্যারোহেডটি দেখায়। এরপর স্যাম অ্যারোহেডের লেখাগুলো তাকে পড়ে শোনাতে থাকে, যেখানে লেখা ছিল ফুল ফোটানোর জন্য মহাবৃক্ষকে বিরল ক্রন্দনরত চাঁদের নিচে থাকতে হবে। স্যাম জানায় এমন একটি চাঁদ 2 দিন পরেই উঠবে। এভাবেই তারা অ্যারোহেডের লেখা পড়ে বিশেষ গাছটির অবস্থানও খুঁজে বের করে ফেলে। তারা জানতে পারে যে লালোনা রটা নামের এক জলপ্রপাতের ধারে রয়েছে সেই গাছটি। এসব জানার পর লিলি এবার সিদ্ধান্ত নেয় যে সে এবার একাই যাবে বাকি পথ, কেননা ফ্র্যাঙ্কের প্রতি আর তার বিন্দুমাত্র ভরসা নেই। এসব শুনে ফ্র্যাঙ্কের মনটাও ভীষণ ভারী হয়ে ওঠে। সে বলতে থাকে এইসব ট্যুর শুরু হওয়ার আগেই সে সেট করে রেখেছিল, তবে পরে লিলিকে বুঝতে পেরে সে নিজেও চাইছিল না এসব করতে, কিন্তু এত কিছুর মাঝে সে এই নাটকটি আর ক্যান্সেল করার সুযোগ পায়নি। তবে লিলি এখনও তার কোনো কথায় কান দিচ্ছিল না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই ডেরায় আক্রমণ করে বসে অ্যাগিরে আর তার সঙ্গীরা। এরপর সেখানে শুরু হয় এক তুমুল লড়াই। সেই লড়াইয়ের মাঝে জন অ্যাগিরে লিলির কাছ থেকে অ্যারোহেডটি কেড়ে নিতে সক্ষম হয়, তবে ফ্র্যাঙ্ক কোনোভাবেই এটাকে হাতছাড়া হতে দিতে চাইছিল না। তাই সেও ঝাঁপিয়ে পড়ে অ্যারোহেডটি উদ্ধার করতে। সে যখনই অ্যারোহেডটি কেড়ে নিতে যাবে ঠিক তখনই জন অ্যাগিরে তার বুকে বড় একটি তলোয়ার ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে লিলি পুরোই হতভম্ব হয়ে পড়ে। ফ্র্যাঙ্ক তখন পানিতে পড়ে যাওয়ার আগেই অত্যন্ত কৌশলে অ্যাগিরের কাছ থেকে অ্যারোহেডটি ছিনিয়ে নিয়ে তা লিলির দিকে ছুঁড়ে মারে এবং নিজে হারিয়ে যায় অ্যামাজনের নদীতে। এরপর স্যাম তাকে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে বললে তারা পালাতে থাকে। তারা প্রথমে গাছের উপরে বেঁধে রাখা একটা নৌকায় ওঠে, আর তারপর নৌকাটির রশি কেটে দিতেই সরাসরি সেটি নদীতে পড়ে। কিন্তু এরই মাঝে দেখা যায় ম্যাক আঘাত পেয়ে তার পা মচকে ফেলেছে। তাই লিলি তখন ম্যাককে কাঁধে নিয়ে যেতে চাইলে স্যাম জানায় যে অ্যাগিরে শুধুই অ্যারোহেডটি চায়, তাই সে তাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমায় সে অবশ্যই ছাড়বে না। তাই তুমি যেভাবেই পারো নদী থেকে দূরে জঙ্গলের দিকে পালিয়ে যাও, কারণ অ্যাগিরে নদীর থেকে বেশি দূর যেতে পারবে না। এসব শুনে লিলি দ্রুত সেখান থেকে পালাতে থাকে। ইতিমধ্যেই অ্যাগিরে আর তার দলবল তাকে তাড়া করলেও ঠিকই বেশি দূর যেতে পারে না। তাদের অভিশাপের কারণে নদী থেকে দূরে আসতেই বনের লতাপাতা তাদেরকে আঁকড়ে ধরে নদীর দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে এই যাত্রায় লিলিও নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। এভাবেই সেই রাতের পর সকালবেলা লিলি ম্যাককে খুঁজতে বের হয়। তাকে খোঁজার সময় দূর থেকে লিলি দেখতে পায় ফ্র্যাঙ্ক পানিতে পড়ে আছে।
এটা দেখে লিলি দৌড়ে তার কাছে গিয়ে দেখে যে ফ্র্যাঙ্ক এখনো বেঁচে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো ফ্র্যাঙ্ক এত বড় তলোয়ারের আঘাত খেয়েও দিব্যি কিভাবে যেন উঠে দাঁড়ালো। লিলি এই কাণ্ডে প্রচন্ড বিস্ময়ে প্রশ্ন করে ওঠে, আরে এ কি করে সম্ভব? এবার ফ্র্যাঙ্ক তাকে এমন এক কথা বলে যা শুনে লিলির মতো আমিও পুরো থ বনে গিয়েছিলাম। এখানে ফ্র্যাঙ্ক বলতে থাকে তার নাম ফ্র্যাঙ্ক নয়, তার আসল নাম হচ্ছে ফ্রান্সিসকো, আর সে গত 400 বছর ধরে জীবিত আছে। সেও ছিল একজন স্প্যানিশ অর্থাৎ অ্যাগিরের দলেরই সদস্য। সে ছিল অ্যাগিরের সবচেয়ে কাছের বন্ধু। এরই মাঝে অ্যাগিরের মেয়ে আনা অসুস্থ হয়ে পড়ে। অ্যাগিরের কাছে তার মেয়ে ছিল পুরো পৃথিবী। এজন্যেই তারা তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে সেই বিশেষ গাছটির সন্ধানে। তবে অ্যামাজন তাদেরকে একদমই ছাড় দেয়নি। মৃত্যুর দ্বার প্রান্তে যখন তারা পৌঁছে যায় তখনই আদিবাসীরা তাদের খুঁজে পায় এবং সুস্থ করে তোলে তাদের। তবে একসময় সেই গাছের সন্ধান অ্যাগিরেকে সর্দার না দিলে যারাই তাদের জীবন বাঁচিয়েছে তাদের উপরেই হামলা করে বসে অ্যাগিরে। তবে ফ্র্যাঙ্ক তাদের মতো এতটা নিষ্ঠুর আর অকৃতজ্ঞ হতে পারেনি। তাই সর্দারের মেয়ে যখন অ্যারোহেডটি নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন সে অ্যাগিরেকে থামানোর চেষ্টা করেছিল। তখন অ্যাগিরে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তবে ইতিমধ্যেই সেই সর্দার মৃত্যুর আগে তাদের অভিশাপ দিয়ে যায়। তাই সেও তাদের সাথেই অভিশপ্ত হয়ে প্রায় 400 বছর ধরে এই জঙ্গলেই আটকে রয়েছে। এছাড়াও লিলি যেই ম্যাপ দেখে এখানে এসেছে সেই ম্যাপটা এঁকেছিল ফ্র্যাঙ্ক নিজেই। এসব শুনে বিস্ময়ে হতভম্ব লিলি নিজের কানকেও যেন বিশ্বাস করে উঠতে পারছে না। তবে ফ্র্যাঙ্ক এবার তাকে আশ্বস্ত করে বলে যে এই সব কিছু একদমই সত্যি, আর আমি নিজেও সেই বিশেষ গাছের সন্ধানে আছি যাতে করে আমি নিজের অভিশাপ কাটাতে পারি। কারণ এত বছর জীবিত থাকতে থাকতে আমি সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি। এসব কথা শুনে এইবার লিলি আবারও ফ্র্যাঙ্ককে বিশ্বাস করে এবং তারা সবার কাছে বিদায় নিয়ে ওই বিশেষ গাছের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ম্যাক আহত হওয়ায় তাকে তারা ওই গ্রামের মধ্যেই রেখে যায়। এভাবেই তারা যখন চলতে শুরু করে তখন ফ্র্যাঙ্ক তাকে তার পুরনো দিনের আরো কিছু কথা বলতে থাকে। সে জানায় যে গল্পকে মানুষ এত বছর রূপকথার গল্প ভেবেছিল সেটাই আসলে একটি সত্য ঘটনা। সর্দারের অভিশাপে তারা কেহই আর নদী ছেড়ে যেতে পারেনি। অভিশপ্ত হওয়ার পর জনের দলের বাকিদের সাথে ফ্র্যাঙ্কের নিয়মিত মারামারি লেগেই থাকতো। প্রায় 200 বছর এভাবে থাকার পর একদিন ফ্র্যাঙ্ক চালাকি করে তাদেরকে সেই গুহায় বন্দি করতে সক্ষম হয়। এরপর থেকে সে নদীর পাশে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে এবং ধীরে ধীরে সেখানে লোকালয় গড়ে ওঠে। এভাবেই একসময় ওই স্থানটি একটা পর্যটন এলাকায় পরিণত হয়, আর এরপর থেকেই সে একজন ট্যুর গাইড হিসেবে সেখানে কাজ করতে থাকে। এই হচ্ছে ফ্র্যাঙ্কের আসল কাহিনী। এসব শুনে লিলি যেন এক রূপকথার জগতে চলে যায়। অন্যদিকে অ্যারোহেড উদ্ধার করতে না পেরে জন অ্যাগিরে যেন আরো মরিয়া হয়ে ওঠে। সে এবার তার কিছু পোষা মৌমাছিকে পাঠিয়ে দেয় প্রিন্স জোয়াকিমের কাছে, যার ফলে সেই মৌমাছিগুলো প্রিন্সকে ম্যাপে সেই গ্রামের সন্ধান জানিয়ে দেয় এবং প্রিন্স সেই নির্দেশনা অনুযায়ী নিজের বাহিনী নিয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই ম্যাক আর স্যাম নৌকায় করে কোথাও যাচ্ছে। তবে এখানে হঠাৎ তারা অনুভব করে তাদের নৌকা ধীরে ধীরে কেমন যেন আকাশে ভেসে উঠছে। এটা দেখেই আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতেই তারা দেখতে পায় বিশাল সাবমেরিন তাদেরকে নিয়ে পানির উপরে ভেসে উঠেছে। এরপর একটু খেয়াল করে তারা দেখতে পায় যে এই সাবমেরিনের দরজা খুলে বেরিয়ে আসে প্রিন্স জোয়াকিম। প্রিন্স তখন ম্যাককে ধরে নিয়ে যায় এবং তাকে হুমকি দিয়ে বলে যে লিলি এবং ফ্র্যাঙ্ক পরবর্তীতে কোথায় যাচ্ছে তা যেন তাকে জানিয়ে দেওয়া হয়, অন্যথায় সে মিসাইল মেরে পুরো গ্রামকে উড়িয়ে দেবে। এসব শুনে ম্যাক বেশ ভয় পেয়ে যায়, আর তারা কোথায় গিয়েছে তা না চাইতেও তাদেরকে দেখিয়ে দিতে বাধ্য হয়। এদিকে লিলি আর ফ্র্যাঙ্ক ইতিমধ্যেই লালোনা রটা জলপ্রপাতের দিকে যেতে থাকে। এখানে লিলি ফ্র্যাঙ্ককে প্রশ্ন করে, আচ্ছা টিয়ার্স অফ দ্য মুন পেলে তুমি কি করবে? জবাবে সে জানায়, আমি এই অভিশপ্ত জীবন থেকে নিজেকে মুক্ত করব। হয়তো এমনও হতে পারে যে আমি নিজেকে শেষ করে ফেলবো, কারণ শত শত বছর বেঁচে থাকতে থাকতে জীবনের প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। তাই এবার আমি মৃত্যুকে আলিঙ্গন করে শান্তি পেতে চাই। ফ্র্যাঙ্কের এমন অদ্ভুত উত্তর শুনে লিলি মনে মনে বেশ কষ্টই পেতে থাকে, কারণ সে ইতিমধ্যেই নিজের অজান্তেই ফ্র্যাঙ্ককে ভালোবেসে ফেলেছে। সে ভেবেছিল যে ফ্র্যাঙ্কও হয়তো তাকে ভালোবেসেছে,
আর তার জন্য হয়তো আরো অনেক বছর সে বেঁচে থাকতে চাইবে। এরপর তারা সেই জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে যায়। এবার দুজন মিলে খোঁজ করতে থাকে সেই গাছের, কিন্তু অনেক খোঁজার পরেও তারা সেই গাছের কোনো চিহ্নও খুঁজে পায় না। তবে এখানে ফ্র্যাঙ্ক ধারণা করে যে হয়তো সময়ের সাথে সাথে এই গাছটা পানির নিচে তলিয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় পানির নিচে খোঁজ করার। এরপর সে পানির নিচে নেমে দেখে তার অনুমানই সঠিক হয়েছে। সেখানে একটি কুটুরিতে একটা সুইচ আছে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে এই সুইচ অন করলেই হয়তো গাছের কাছে যাওয়ার রাস্তা খুঁজে বের হবে, কিন্তু তার শরীর অনেক বড় হওয়ায় সে সেখানে ঢুকতে পারছিল না। তাই সে উপরে এসে লিলিকে সেখানে প্রবেশ করার জন্য বলে। কিন্তু সমস্যা তো আসলে এখানেই, কারণ লিলি সাঁতার জানতো না, তাই সে এই কাজ করতে ভয় পায়। ফ্র্যাঙ্ক তখন তার উপর বিশ্বাস রাখতে বলে। ফ্র্যাঙ্কের এই কথায় অবশেষে তার ভরসা পেয়ে লিলি সেখানে প্রবেশ করতে রাজি হয়। কিন্তু এখানে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। লিলি সেখানে ঢুকে ভুলবশত অন্য একটি সুইচে স্পর্শ করার সাথে সাথেই প্রবেশ পথ বন্ধ হয়ে যায়, যার ফলে লিলি সেখানে আটকা পড়ে ডুবতে শুরু করে। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্ক তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু দেখা যায় একদল পিরানহা তার উপর আক্রমণ করে দিয়েছে। এদিকে অনেক চেষ্টার পর লিলি অবশেষে সুইচটা অন করতে সক্ষম হয়, যার ফলে সাথে সাথেই বন্ধ হয়ে যায় ওই জলপ্রপাতের ধারা। দ্রুতই দেখা যায় যে পানি নিচের দিকে নামতে শুরু করেছে, কিন্তু পানির নিচে এতক্ষণ শ্বাস নিতে না পারার কারণে লিলি ইতিমধ্যেই তার জ্ঞান হারিয়ে ফেলেছে। এমত অবস্থায় ফ্র্যাঙ্ক দ্রুত লিলির কাছে ছুটে যায়। অতঃপর লিলির জ্ঞান ফিরলে হুট করে সে আবারও ফ্র্যাঙ্কের ওপর রেগে যায়, কারণ সে মনে করছিল যে ফ্র্যাঙ্ক ইচ্ছে করেই হয়তো তাকে বাঁচাতে আসেনি। তখন ফ্র্যাঙ্ক পিরানা মাছের আক্রমণের কথা তাকে খুলে বলে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে পিরানা মাছের কথা বললেও সে কিছুই বিশ্বাস করে না। এদিকে ঝগড়া করতে করতে হঠাৎ তারা খেয়াল করে সমস্ত পানি ইতিমধ্যেই নিচে নেমে গেছে, আর সেখানে আছে সেই গাছের কাছে যাওয়ার পথ। এটি দেখে তাদের আনন্দের যেন কোনো সীমা থাকে না। তাই তো দুজন দুজনকে জড়িয়ে ধরে নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে থাকে। অবশেষে তাদের হাতে ধরা দিল সেই কাঙ্ক্ষিত গাছটি। তখন ফ্র্যাঙ্ক বলে ওঠে, এখন তুমি চাইলেই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। লিলিও বলে, তুমিও চাইলে তোমার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। শুধু তাই নয়, যদি তুমি চাও তাহলে আমার সাথে লন্ডনে এসে নিজের বাকি জীবনটা কাটাতে পারো। আমি যেদূর জানি অনেক আগে থেকেই তোমার লন্ডনে যাওয়ার অনেক শখ। তবে এসব শুনে ফ্র্যাঙ্ক বলে, দেখো লিলি, লন্ডনে যাওয়া আমার হয়তো কখনোই হবে না। আমি আমার অন্তিম সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি। এভাবেই দুজনেই যখন এটা নিয়ে তর্ক করছে, ঠিক তখনই সেখানে ম্যাককে নিয়ে হাজির হয় প্রিন্স জোয়াকিম। এরপর সে তাদের গান পয়েন্টে করে ওই অ্যারোহেডটি ছিনিয়ে নেয় এবং তার দল সবাইকে আটক করে সেই বিশেষ গাছের দিকে আগাতে শুরু করে। এভাবে কিছু দূর যাওয়ার পর অবশেষে তারা সবাই বহু প্রতীক্ষিত সেই গাছটির নিকটে পৌঁছে যায়। কিন্তু এখানে ঘটে আরেক কাহিনী। দেখা যায় গাছটি অনেক বছর পানির নিচে থাকার কারণে ইতিমধ্যেই মরে গেছে। এসব কিছু দেখে প্রিন্সের মাথা তো পুরোই খারাপ হতে শুরু করে। তাই সে এবার ফ্র্যাঙ্ককে বলে সেই গাছে আবারও ফুল ফোটাতে, কেননা এই গাছে ফুল কিভাবে ফোটাতে হয় তা লিলি এবং ফ্র্যাঙ্ক দুজনেই জানতো। কিন্তু ফ্র্যাঙ্ক তখন জানায় সে তার কথা অনুযায়ী গাছে ফুল ফোটাতে পারবে, তবে শর্ত হচ্ছে যে তাকে একটি ফুল দিতে হবে যাতে সে নিজেকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে। এভাবেই জোয়াকিম তার কথায় রাজি হলে ফ্র্যাঙ্ক অ্যারোহেড নিয়ে সেটা গাছের ভেতরে একটা খোপড়িতে রাখে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই অ্যারোহেড দিয়েও এই গাছের কিছুই হয় না। ফ্র্যাঙ্ক অবাক হয়ে যায়, কারণ এভাবেই গাছের ফুল ফোটানোর নিয়ম ছিল। এসব দেখে প্রিন্স এবার লিলিকে বলে তার বুদ্ধি খাটিয়ে গাছে ফুল ফোটাতে। তখন লিলিও শর্ত দেয় যে যদি তাদের দুজনকে দুটো ফুল দেওয়া হয় তাহলেই কেবল সে এই কাজ করতে পারবে। কিন্তু প্রিন্স জানায় দুটো নয়, আমি কেবল একটি ফুলই দেব। এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে কে ফুলটা নেবে। এসব শুনে লিলি ও ফ্র্যাঙ্ক দুজনেই বেশ চিন্তিত হয়ে যায়। একদিকে ফ্র্যাঙ্ক 400 বছর ধরে নিজের অভিশাপ নিয়ে ঘুরছে, তাই এই ফুল এক প্রকার তারই প্রাপ্য। কিন্তু অন্যদিকে লিলিরও এই ফুলের প্রয়োজন, যার দ্বারা সে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে পারবে। তবে এখানে হুট করেই আমরা দেখি যে ফ্র্যাঙ্ক রেগে গিয়ে বলছে, এই ফুল আমার চাই চাই।
যদি আমার কাছ থেকে কেউ ফুল নিতে চায় তাহলে আমাকে মেরে তা নিতে হবে। এই কথা শুনে লিলি প্রচণ্ড অবাক হয়ে যায় আর সেও বলে ওঠে ঠিক আছে, তবে তাই হোক। এই প্ল্যান করে লিলি এবার অ্যারোহেডটিকে ওই গাছের কাছে নিয়ে আসে। ইতিমধ্যে আকাশের চাঁদও উঠে পড়েছে, কিন্তু গাছটি জীবিত হওয়ার কোনো নামই নেই। ঠিক সেই সময় লিলির মনে পড়ে যায় স্যামের কথা। সে বলেছিল এই অ্যারোহেডটিকে আঘাত করার কথা। ঠিক সেভাবেই লিলি যখন অ্যারোহেডটিকে একটু জোরে চাপ দেয় তখনই সেটি দুই টুকরো হয়ে যায়। তারপরেই সেখান থেকে বেরিয়ে আসে এক গোলাপি রঙের উজ্জ্বল পাথর। আসলে এই পাথরটি ছিল এই গাছটির হৃৎপিণ্ড। এভাবেই লিলি এই পাথরটিকে যখন গাছের মধ্যে চেপে ধরে ঠিক সেই মুহূর্তেই পুরো গাছ অলৌকিকভাবে জীবিত হতে থাকে এবং সেই গাছে ধীরে ধীরে ফুটতে শুরু করে গোলাপি রঙের সেই জাদুই ফুল, যার জন্য তাদের কতই না যুদ্ধ করতে হয়েছে। সবাই যখন মুগ্ধ বিস্ময়ে অপরূপ গাছটির দিকে তাকিয়ে আছে, ঠিক এমন সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই লিলি হঠাৎ জার্মান এক সৈন্যের পিস্তল কেড়ে নিয়ে গুলি করে বসে ফ্র্যাঙ্ককে। এখন তোমরা হয়তো ভাবছো এসব কি, এত দূরে এসে এভাবে বেইমানি করলো লিলি। তবে চিন্তা করো না, আসলে এই সব কিছুই ছিল লিলি আর ফ্র্যাঙ্কের সাজানো নাটক। তোমরা তো জানোই যে ফ্র্যাঙ্ক অমর, তাই সে মৃত্যুর ভান করে আবারও ফিরে এসে সবাইকে আচমকা হামলা করতে পারবে। এদিকে এই কাণ্ড দেখে জোয়াকিম মনে করে যে হয়তো ফুলের লোভেই লিলি তাকে খুন করেছে, তাই সে লিলিকে বিশ্বাস করে তাকে নিয়ে ফুল তুলতে উপরে চলে যায়। তবে যেই না সবাই একটু আনমনে হয়ে পড়ে, ঠিক তখনই পানি থেকে ফ্র্যাঙ্ক উঠে এসে সৈন্যদের 12টা বাজাতে থাকে। তবে বোট দখলের সময় এক সৈন্য গুলি করলে গুলির শব্দ শুনে বোটের দিকে তাকায় সবাই। আর লিলি সেই সুযোগে সৈন্যদের ধাক্কা দিয়ে নিচে ফেলে নিজেই রশি ধরে গাছের উপরে উঠে যায় ফুল নেওয়ার জন্য। কিন্তু ততক্ষণে চাঁদের আলো সেখান থেকে সরে যেতে থাকে, যার ফলে ওই গাছটিও আবার ধীরে ধীরে নিষ্প্রাণ এবং ফুলহীন হতে থাকে। আসলে চাঁদের আলো যতক্ষণ থাকবে কেবল ততক্ষণই ফুলগুলো জীবিত থাকবে। এসব দেখে লিলি আপ্রাণ চেষ্টা করতে থাকে ফুল নেওয়ার জন্য। এভাবে চেষ্টা করতে করতে অবশেষে একেবারে শেষ মুহূর্তে গিয়ে লিলি গাছ থেকে মাত্র একটি ফুল ছিঁড়ে নিতে সক্ষম হয়। কিন্তু এরপর হঠাৎ ডাল ভেঙে সে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। সে কোনো মতে তখন একটি ডাল ধরে ঝুলে নিজেকে বাঁচিয়ে নিলেও ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয় প্রিন্স জোয়াকিম। এবার সে লিলিকে বলে ফুলটি তাকে ফিরিয়ে দিতে। এদিকে ক্রমশ ভেঙে পড়ছে গাছটি। এখানে আর কোনো উপায় না পেয়ে লিলি ফুলটা গাছ থেকে নিচে ছুঁড়ে দেয় এবং ফ্র্যাঙ্ক এক মুহূর্ত দেরি না করে সেই ফুলটিকে ধরে ফেলে। তবে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় জন অ্যাগিরে ও তার সঙ্গীরা। যেহেতু প্রিন্স জোয়াকিম তার কথা রাখতে পারেনি, তাই তারাই তাকে শাস্তি দিয়ে দেয়। এছাড়াও তারা ভাবতে থাকে লিলির কাছেই হয়তো ফুলটি আছে, তাই তারা সবাই মিলে লিলিকে ধাওয়া করতে শুরু করে। তবে ঠিক তখনই ফ্র্যাঙ্ক তাদের জানায় ওদিকে নয়, বরং ফুলটা রয়েছে আমার কাছে, পারলে আমার কাছ থেকে নিয়ে দেখাও। এই কথা শোনার সাথে সাথেই তারা ফ্র্যাঙ্কের পিছনে লেগে পড়ে। এরপর ফ্র্যাঙ্ক ম্যাককে একটি নিরাপদ স্থানে নামিয়ে দেয় আর প্রক্সিমাকে বলে তাদের দুজনকে নিরাপদে রাখতে। এদিকে ফুল তখনও ফ্র্যাঙ্কের কাছে আছে ভেবে জন আর তার সঙ্গীরা তাকে তাড়া করতে থাকে। এরপর ফ্র্যাঙ্ক তার বোটটি ফুল স্পিডে চালিয়ে দিয়ে ছুটতে শুরু করে। তবে জন আর তার সঙ্গীরা এবার ফ্র্যাঙ্ককে আক্রমণ করে বসে। এদিকে বোটটি সোজা এগিয়ে যেতে থাকে মস্ত এক দেয়ালের দিকে। এখানে তাদের ও ফ্র্যাঙ্কের সাথে অ্যাকশন সিন ছিল একদম দেখার মতো। তবে অনেক চেষ্টার পরেও একসময় ফ্র্যাঙ্ক তাদের হাতে ধরা পড়ে যায়। কিন্তু একই জন অ্যাগিরে তাকে ধরে দেখতে পায় ফুলটি তার কাছে নেই। তাহলে এই ফুল এখন কার কাছে? ঠিক এসব ভাবতে ভাবতেই তাদের বোটটি সোজা সামনের দেয়ালে আঘাত হানে আর এরপর মুহূর্তেই ধসে পড়ে পুরো দেয়াল, যার ফলে এবার পানি আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। আসলে এখানে ফ্র্যাঙ্ক একটা অসাধারণ প্ল্যান করেই এইসব করেছে। এখন যেহেতু এখানে আর কোনো পানি থাকবে না, তাই অভিশাপের কারণে জন অ্যাগিরেও আর বাঁচতে পারবে না। ঠিক সেই প্ল্যান অনুসারেই অ্যাগিরেদের সবাইকে জঙ্গল আবারও আঁকড়ে ধরে। তবে এবার সাথে সাথে ফ্র্যাঙ্কও এবার অ্যাগিরেদের মতোই শক্ত পাথরে পরিণত হয়ে পড়ে। ফ্র্যাঙ্ক আসলে তখনই ম্যাক্সের কাছে সেই ফুলটি দিয়ে তাকে নিরাপদ জায়গায় নামিয়ে দিয়েছিল, আর জোয়াকিমও এই দেয়াল ধসের নিচে চাপা পড়ে সেখানেই মৃত্যুবরণ করে। এখানে এখন লিলি পড়ে যায় দোটানায়।
এই ফুল দিয়ে সে এখন কি করবে। সে কি তার পছন্দের মানুষকে বাঁচাবে, নাকি হাজার হাজার সাধারণ মানুষের জীবন বাঁচাবে। এভাবেই বেশ কিছুক্ষণ ভাবার পর সে তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে হাতে রাখা ফুলটি ফ্র্যাঙ্কের ঠোঁটে রাখে তাকে বাঁচিয়ে নেবার জন্য। কিন্তু দেখা যায় যে এই ফুলের সংস্পর্শেও ফ্র্যাঙ্ক জীবিত হচ্ছে না, অর্থাৎ এই ফুলটি হয়তো কাজ করেনি। সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, যার ফলে সব আশা ছেড়ে দিয়ে লিলি তার প্রিয় মানুষটিকে বিদায় জানাতে বাধ্য হয়। সে আর তার ভাই সেখান থেকে চলে যায়। তবে লিলি চলে গেলেও সেখানে ফ্র্যাঙ্কের পাশে বসে থাকে তার প্রিয় প্রাণী প্রক্সিমা। এদিকে লিলি কিছু দূর যেতে না যেতেই তারা হঠাৎ প্রক্সিমার শব্দ শুনতে পায়। তাই তারা কৌতূহলী হয়ে সেখানে ফিরে আসে এবং দেখতে পায় ফাইনালি ফ্র্যাঙ্ক বেঁচে ফিরেছে। আজ এতগুলো বছর পর সে অবশেষে অভিশাপ মুক্ত হতে পেরেছে। সে এই টিয়ার্স অফ দ্য মুনের ছোঁয়ায় মুক্তি পেয়ে গেছে 100 বছরেরও বেশি এই অভিশাপ থেকে। এভাবেই আনন্দ পর্ব সেরে সবাই যখন গুহা ছেড়ে বের হবে, তখনই তারা খেয়াল করে গুহার এক কোণে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে, আর সেখানে ফুটে আছে আরেকটি টিয়ার্স অফ দ্য মুন ফুল। যেন আজ প্রকৃতি চাইছে তাদের জিতিয়ে দিতে। অর্থাৎ এখন কেবল ফ্র্যাঙ্কই নয়, সে এই পৃথিবীর আরও মানুষকেও বাঁচাতে সক্ষম হবে। সেই ফুলটি তারা ছিঁড়ে লিলির রিসার্চের জন্য নিয়ে আসে। অতঃপর অভিযান শেষে তারা লন্ডনে ফিরে আসে। এখানে ম্যাককে তাদের অভিযান সম্পর্কে বলার জন্য আবারও আমন্ত্রণ জানানো হয় রয়্যাল সোসাইটিতে, আর সদস্যপদ দেয়া হয় ডক্টর লিলিকে। তবে ম্যাক তার স্পিচে বলে তার বোন লিলি সেই সদস্যপদ প্রত্যাখ্যান করেছে, কারণ সে এখন ক্যামব্রিজের প্রফেসর হিসেবে যোগ দিয়েছে। মেয়েরাও যে কোনো কিছুতে কম না সেটা সে প্রমাণ করে দিয়েছে। শেষের দৃশ্যে আমরা দেখি লিলি ফ্র্যাঙ্ককে দেওয়া কথা অনুযায়ী লন্ডনের রাস্তায় ড্রাইভিং শিখাচ্ছে, আর পিছনের সিটে বসে আছে প্রক্সিমা। এখানেই এই অসাধারণ অ্যাডভেঞ্চারাস মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলবে না। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।